আসসালামু আলাইকুম। আমরা এই সফটওয়্যার যখন ইউজ করব তখন ইনিশিয়ালি আপনার যেই ডাটাগুলো আছে, ধরেন যে বাকির লেজার, এসআরের কমিশনের লেজার, প্রোডাক্টের ব্যালেন্স, তারপর আরও আনডেলিভারি সাসপেন্স কিংবা ড্যামেজ সাসপেন্স কিংবা ক্যাশ ব্যালেন্স, এই ডাটাগুলোকে এই সফটওয়্যারে শুরুতে এন্ট্রি করে নিতে হবে। তা না হলে আপনাদের লেজারগুলা কিংবা যেই খাতাগুলো আছে এগুলা ব্যালেন্সিং হবে না। কারণ আজকে থেকে আপনি হয়তো বা এন্ট্রি দেওয়া শুরু করলেন, আপনি পারচেস দেখাইলেন, সেল দেখাইলেন, কিন্তু আপনার ঘরে যে মালগুলো আছে সেই মালের স্টকটা যদি এখানে না এন্ট্রি করেন তাহলে তো স্টকটা মিলবে না। কারণ আপনার ঘরে মাল আছে, আপনি ওই মালটা এন্ট্রি করলেন না, ওই স্টকটা এন্ট্রি করলেন না, কিন্তু সেল করলেন, তাহলে তো আপনার স্টকটা মাইনাস হয়ে যাবে। তাহলে আপনার ফিজিক্যাল স্টকের সাথে এই সফটওয়্যারের স্টকটা মিলবে না। তেমনভাবেই একজন কাস্টমার কিংবা একটা এসআরের নামে বাকি আছে ধরেন যে 5,000 টাকা, আপনি যদি সেই বাকির এন্ট্রিটা এখানে এই সফটওয়্যারে যদি না দেন তাহলে তো আজকে থেকে শুরু করলেন, আজকে থেকে আপনি সব এন্ট্রি করতেছেন, তাহলে তো আজকে থেকে শুরু হলো যে আজকে হয়তো আগেকার 5,000 টাকা ছিল, আজকে 200 টাকা বাকি। তা আপনি আজকেরটা যখন এন্ট্রি করবেন তখন এই 200 টাকা বাকি এই সফটওয়্যারের ভিতরে এন্ট্রি হয়ে থাকবে, কিন্তু আগেকার যে 5,000 টাকা বাকি আছে ওই এসআরের নামে সেটা কিন্তু আপনি এন্ট্রিটা পাবেন না। তো আমরা এই শুরুতে যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা আমাকে একবার দিতে হবে। আপনার যাবতীয় ব্যালেন্স, প্রোডাক্টের ব্যালেন্স বলেন, বাকির ব্যালেন্স বলেন, ক্যাশের ব্যালেন্স বলেন, ব্যাংকের ব্যালেন্স বলেন, সবগুলো ব্যালেন্স যেদিনকে আপনি শুরু করবেন সেদিনকে ব্যালেন্সটা এখানে দিতে হবে। তাহলে ওই যে ব্যালেন্সটা আগেকার প্রিভিয়াস ব্যালেন্সটা পেয়ে গেল সে, তারপর থেকে যখন আপনি এন্ট্রি করবেন সবগুলো লেজার আপনার মানে ফুলফিলভাবে মেনটেন হবে। তো আমরা এই এন্ট্রিটা কীভাবে করতে পারি কিংবা এই এন্ট্রিটা দিতে যদি ভুল হয় সেটা কীভাবে সংশোধন করতে পারি সেটা আমরা দেখব। এটা করার জন্য আমরা অফিসে যাব। অফিসে গেলে এখানে দেখেন একটা মেনু আছে, ইনিশিয়াল ডাটা, মানে প্রথম ডাটা, ইনিশিয়াল ডাটা। এখানে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখেন যে এই যে লিস্টটা আছে, এই লিস্টে দেখেন ক্যাশ, ব্যাংক, অ্যাডভান্স, ক্রেডিট, কোম্পানি, ফিক্সড অ্যাসেট, প্রোডাক্ট, আনডেলিভারি সাসপেন্স, ড্যামেজ সাসপেন্স, ডিউ, এসআর কমিশন, আনডেলিভারি প্রোডাক্ট। আনডেলিভারি প্রোডাক্টটা আপনি সেই ক্ষেত্রেই দিবেন আপনি যদি ওই কোম্পানির আনডেলিভারি রেজিস্টারটা মেনটেন করতে চান। আনডেলিভারি রেজিস্টারটা যদি মেনটেন করতে চান, আমি অবশ্যই প্রিফার করব যে আপনারা সবসময় প্রোডাক্ট রিকুইজিশন দেবেন এবং চালান এন্ট্রি করবেন। সে কোম্পানিতে যদি আনডেলিভারি নাও থাকে, হয়তো আনডেলিভারি থাকে না ওই কোম্পানিতে, কিন্তু তারপর আপনি যদি এন্ট্রিটা করেন, যে প্রোডাক্ট রিকুইজিশন এন্ট্রিটা করেন, তাহলে আপনি কিন্তু যে কোনো সময় দেখতে পারবেন যে আমি কবে কতগুলো প্রোডাক্ট রিকুইজিশন দিছি আর কবে কতগুলো প্রোডাক্ট আমি রিসিভ করছি, মানে চালানটা আসছে, আমার কোম্পানি আমাকে মাল দিছে। আপনি যদি হয়তো ওই কোম্পানির আপনার যা রিকুইজিশন দেন, যা চাহিদাপত্র দেন, সে অনুযায়ী মাল দেয়। আপনি চিন্তা করতেছেন তাহলে আমার আনডেলিভারি রেজিস্টার মেনটেন করার কোনো দরকার নাই, কারণ আনডেলিভারি আমার থাকে না। কিন্তু আপনি যদি রিকুইজিশনটা এন্ট্রি না করেন, তাহলে যদি কোনো সময় আপনার মনে হয় যে আসলে কবে কতগুলো প্রোডাক্টের আমি রিকুইজিশন দিছি, আমি যে একটা ডিও এন্ট্রি করলেন, কিন্তু ডিওর করসপন্ডিং যে একটা রিকুইজিশন দিয়েছেন, কী প্রোডাক্ট, কতগুলো প্রোডাক্ট রিকুইজিশন দিচ্ছেন, এই জিনিসটা পাবেন না। এই জন্যে হয়তো বা 2 মিনিট সময় বেশি লাগবে, কারণ সপ্তাহে তো হয়তো বা একটা কোম্পানির ক্ষেত্রে একদিনের রিকুইজিশন দেওয়া হয়। সেক্ষেত্রে ওই রিকুইজিশনটা এন্ট্রি করতে আপনার 1 মিনিটও সময় লাগবে না। আপনারা একটু কষ্ট করে হলেও এই রিকুইজিশনটা এন্ট্রি করবেন, তাহলে আপনাদের আনডেলিভারি থাকুক বা না থাকুক আনডেলিভারি ব্যালেন্সটা মেনটেন হবে এবং তার সাথে রিকুইজিশন রেজিস্টারটা থেকে যাবে আপনাদের। আপনারা ভবিষ্যতে এই জিনিসটা সুবিধা পাবেন। তো এখানে দেখেন আনডেলিভারি যদি ব্যালেন্স থাকে, যে আনডেলিভারি প্রোডাক্ট, কোম্পানিতে যদি আপনার আনডেলিভারি প্রোডাক্ট থাকে তাহলে এই আনডেলিভারি প্রোডাক্টটা দিতে হবে। তো আমরা একটা করে একটা দিয়ে দেখি
যে আসলে কাজটা করে কীভাবে। আর এখানে আরেকটা জিনিস বলে নিই, আপনি এখানে যে এই যে ইনিশিয়াল ডাটাতে যা দিবেন সমপরিমাণ কিন্তু আপনাদের যে একটা এইচও হেড আছে, আমি অন্য একটা ভিডিওতে দেখাইছি, তারপর এখানে একটু বলে নিই, এইচও নামে একটা ক্রেডিট হেড আছে। এখানে দেখেন অফিস থেকে গেলে ক্রেডিট এন্ট্রি কিংবা ক্রেডিট অ্যাডজাস্টে গেলে দেখেন এইচও অ্যাকাউন্ট, আপনারা প্রথমে এই এইচও অ্যাকাউন্টটা পাবেন। আপনি যদি এই এইচও অ্যাকাউন্টটা যদি আপডেট করে রাখেন তাহলে ওই নামেই পাবেন, কিন্তু এই অ্যাকাউন্টটা থাকবে। অ্যাকাউন্ট তো ডিলিট করতে পারবেন না আপনি, কিন্তু এই অ্যাকাউন্টটা থাকবে। আপনি যদি আপডেট করেন তাহলে সেই নামে পাবেন। আর আপনি যদি আপডেট না করেন, আমি বলেছিলাম যে এই অ্যাকাউন্টটা আপডেট না করার জন্য, এই অ্যাকাউন্টের টাইটেলটা আপডেট না করার জন্য। কারণ এই অ্যাকাউন্টটা বলতে বোঝাচ্ছে কি যে আপনার যে ব্যবসার মূলধন, এই মূলধনের অ্যাকাউন্টটা এটা। যদি আপনি ম্যানেজার হয়ে থাকেন তাহলে আপনার যে মালিক, সে মালিকের কত টাকায় ব্যবসায় ইনভেস্ট আছে এই টাকার অ্যামাউন্টটা এই এইচও অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে। কিংবা আপনার মালিকের সাথে যে লেনদেন, আপনার যে কোম্পানি, এই কোম্পানি বলতে আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মালিকের সাথে যে লেনদেন, সেই মালিকের কাছে আপনি টাকা নিচ্ছেন, নিয়ে ডিও করতেছে, ব্যাংকে জমা দিচ্ছেন যে ডিও করার জন্য, কিংবা সেই টাকা নিয়ে ব্যবসার কোনো কাজে খাটাচ্ছেন, আবার সেই ব্যবসার টাকা আবার সেই মালিককে দিচ্ছেন। এই সমস্ত ট্রানজ্যাকশনগুলোই এইচও অ্যাকাউন্টের সাথে করবেন আপনারা, আপনি যদি ম্যানেজার হয়ে থাকেন। আর আপনারা যদি নিজে মালিক হয়ে থাকেন তাহলে আপনিও একজন এখানে মালিক তো অবশ্যই, তার সাথে আপনি একজন ইউজার। এখানে বলতে আপনি এখানে একটা এমপ্লয়ি, আপনি একদিকে মালিক আরেকদিকে এমপ্লয়ি। তো আপনার কত টাকা এই ব্যবসায় ইনভেস্ট আছে বর্তমানে, ব্যবসার ক্যাপিটাল আপনার কত, এটা আপনি জানতে পারবেন এই এইচও অ্যাকাউন্টের এর ফিগার দেখে, এইচও অ্যাকাউন্টের ফিগার দেখে। তো আমরা এখানে এই ইনিশিয়াল ডাটাতে আমরা যা এন্ট্রি করব, যত টাকা ভ্যালু এন্ট্রি করব টাকার অ্যামাউন্টে, সমস্ত টাকাটা এই এইচও অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। তাহলে আপনি ইনিশিয়াল ডাটা যদি এন্ট্রি করেন, আপনি ইনিশিয়াল ডাটা যখনই এন্ট্রি কমপ্লিট করবেন তখনই আপনি আপনার কত টাকার ক্যাপিটাল আছে সেটা আপনি জানতে পারবেন। তো আমরা এখানে দেখি যে জিনিসটা এফেক্ট পড়ে কিনা। আচ্ছা, আমরা তাহলে এইচও অ্যাকাউন্টের রিপোর্টটা দেখে নিই, যেহেতু আমি একদম ক্রস চেক করে দেখাবো। এখানে এইচও অ্যাকাউন্টের আমি স্টেটমেন্টটা দেখি, দেখেন এখানে কিন্তু ব্যালেন্স 0 দেখাচ্ছে এইচও অ্যাকাউন্টের স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে আমরা একটা ইনিশিয়াল ডাটা এন্ট্রি করলে আমরা বুঝতে পারবো। এখানে দেখেন আমি ক্যাশ সিলেক্ট করলাম, আমার ক্যাশের দুটো অ্যাকাউন্ট আছে। এই ইউজারের একটা অ্যাকাউন্ট, আসিফ 01 নামে একটা ইউজারের অ্যাকাউন্ট। আপনি যে কয়েকটা ইউজার অ্যাকাউন্ট খুলবেন সবগুলা ডিলারের একটা বাই ডিফল্ট ইউজার অ্যাকাউন্ট খুলবে শুরুতেই। তার পরবর্তীতে আপনি যদি ইউজার অ্যাকাউন্ট খুলেন তাহলে সেই প্রত্যেকটা ইউজার অ্যাকাউন্টের করসপন্ডিং একটা করে ক্যাশ অ্যাকাউন্ট তৈরি হবে। আচ্ছা, আমি ধরলাম যে ক্যাশ এ নামে যে ইউজার আছে সেই অ্যাকাউন্টে 2000 টাকা ব্যালেন্স আছে আমার। আমি ডাটা এন্ট্রি শুরু করে নিই এই সফটওয়্যারে, কিন্তু আমার ক্যাশে এ নামে যে ক্যাশ, তার কাছে 2000 টাকা আছে। আসিফ 01, আমি এটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, আসিফ 01-এ 5000 টাকা ব্যালেন্স আছে। আমি এই ফিগার দিলেই তো তারপরে যে ট্রানজ্যাকশনগুলো হবে সেই ট্রানজ্যাকশনগুলো এর সাথে যোগ বিয়োগ করে ব্যালেন্স হবে। এই ফিগার না দিলে তো হবে না। তা আমি ধরলাম 2000 টাকা আর 5000 টাকা ক্যাশের ফিগার আমি এন্ট্রি করলাম। তাহলে এখানে দেখেন আপডেট যদি দিই, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নিই যে ক্যাশের আমার যেহেতু কিছু লেনদেন করা আছে, যার কারণে ক্যাশের ফিগারে এই টাকাটা যোগ হয়ে যাবে, এই ক্যাশ এতে যোগ হয়ে যাবে, এই আসিফ 01-এ যোগ হয়ে যাবে, তার সাথে এই অ্যামাউন্টটা আবার এইচও অ্যাকাউন্টে চলে যাবে। এখানে কিন্তু আপডেট হয়ে গেছে। আচ্ছা, আপডেট হয়ে গেলে আমি তাহলে রিপোর্টটা দেখি। রিপোর্টে দেখেন ক্রেডিট স্টেটমেন্টে আমরা এইচও অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাইছিলাম 0 টাকা, এখন কিন্তু দেখেন -7000 টাকা। ক্রেডিট ব্যালেন্স সবসময় মাইনাস ফিগার হয়, এটা আপনারা মনে রাখবেন। আপনারা ব্যাংকের একটা স্টেটমেন্ট নিয়ে আসলেও দেখবেন যে ক্রেডিট ফিগার সবসময় মাইনাস ফিগার হয়। তাহলে আমি যে ক্যাশের ফিগার 2000 আর 5000 টাকা এন্ট্রি করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে।
তার মানে দেখেন আমি একটা এন্ট্রি করছি শুধুমাত্র, মানে দুটো এন্ট্রি করছি, ক্যাশের দুটো এন্ট্রি করছি 2000 আর 5000 টাকা। তাহলে আমার কিন্তু এই যে অ্যাকাউন্ট মানে 7000 টাকা, মানে আমার ক্যাপিটাল হচ্ছে 7000 টাকা। একটা স্টেপেই কিন্তু আপনার ওই একটা স্টেপের ডাটাটা চলে আসছে যে আমার তাহলে ক্যাপিটাল 7000 টাকা, কারণ আপনি ইনিশিয়াল ব্যালেন্স দেখাইছেন শুধুমাত্র একটা প্রোডাক্ট বা একটা আইটেমের 7000 টাকা। আচ্ছা, আমরা আর একটা এন্ট্রি দিয়ে দেখি যে আসলে কিভাবে এই ক্যাপিটালটা আমার জেনারেট হচ্ছে। আবার ইনিশিয়াল ডাটাতে গেলাম, গিয়ে আমি দেখেন এখানে ধরেন যে প্রোডাক্ট, এখন এখানে দেখেন প্রোডাক্টের লিস্ট চলে আসছে। লিস্ট আসছে আপনার কাছে যে কয়েকটা কোম্পানি আপনি অ্যাসাইন করে নিছেন, যে কয়েকটা কোম্পানির যে কয়েকটা রুট আপনি অ্যাসাইন করে নিছেন, সেইগুলোর যা প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে লিস্টে চলে আসছে। হ্যাঁ, আপনি যখন প্রোডাক্টের ব্যালেন্স দিবেন তখন তো আবার আপনার অবশ্যই সবগুলো প্রোডাক্টের ব্যালেন্সই লাগবে। এখন যদি কোনো প্রোডাক্টের ব্যালেন্স যদি না থাকে, যে জিরো আছে, হ্যাঁ, তাহলে সমস্যা নাই, আপনি জিরোই রেখে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে সবগুলো লিস্ট আছে, যেই প্রোডাক্টের ব্যালেন্সটা আপনার ঘরে আছে, আপনি তো যেহেতু শুরু করতেছেন, আমি বারবার বলতেছি এটা কিন্তু শুরুতে একবার, প্রতিনিয়ত এটা করতে হবে না, কারণ শুরুতে আপনার ব্যালেন্সটা এখানে এন্ট্রি দেন, তাহলে আপনার ব্যালেন্সটা হয়ে থাকলো, সবগুলো ব্যালেন্স হয়ে থাকলো। তারপরে থেকে যা লেনদেন করবে সবগুলা কিন্তু প্রপারলি মেনটেন হবে, লেজার মেনটেন হবে, কারণ আপনি শুরুর ব্যালেন্সটা দিচ্ছেন, তাহলে সেখানে যোগ বিয়োগ করে যা যা ব্যালেন্স হওয়ার কথা সেই ব্যালেন্সটা হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে একটা প্রোডাক্টের এন্ট্রি দিই, তাহলে আমি আরও বুঝতে পারবো। ধরি যে এই যে বেবিলন 36, হ্যাঁ, এক বক্সের ইউনিট, এই যে এই জিনিসটা কীভাবে বলা হয়, এই যে থার্ড ব্র্যাকেট 12, তারপর ফার্স্ট ব্র্যাকেট বক্স, এটা কীভাবে বলা হয়, এটার জন্য আমি আলাদা একটা ভিডিও করছি, ওটা একটু দেখে নিন, তাহলে এটা বুঝতে পারবেন। কারণ আমি সংক্ষিপ্ত করার জন্য এর ভিতরে আমি অনেক কিছু করছি, ইনক্লুড করছি, এটা সংক্ষিপ্ত করার জন্য এই ফরম্যাটে রাখছি। যে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এটা হচ্ছে ইউনিট, আর হচ্ছে যে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর এটা হচ্ছে যে একটা লটে কতগুলো ইউনিট থাকে। একটা লট বলতে যে একটা বস্তা কিংবা একটা কার্টুন, যাতে আপনারা ডাটা এন্ট্রি করতে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়, এই জন্য আমি এই ফরম্যাটে দিছি। তো আপনারা ভিডিওটা একটু দেখে নিন, আমি ওখানে বিস্তারিত ব্যাখ্যা করছি। তো আচ্ছা, এই বেবিলন এটা 36 পিসের বক্স। এই ধরি যে আমার, এটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, ধরি আমার এক বক্স ঘরে আছে স্টক, আমি যখন ব্যবসা শুরু মানে এই সফটওয়্যার যখন এন্ট্রি শুরু করব, তখন আমার ঘরে এক বক্স স্টক আছে ধরি সাপোজ, আর এটার ডিপি ধরলাম 100 টাকা ইউনিট প্রাইস, হ্যাঁ, ডিপি ধরলাম 100 টাকা। আচ্ছা, আর বাদ বাকিগুলো আমি দিলাম না, যে আমি যেহেতু উদাহরণ দেখাচ্ছি, অনেক বড় ভিডিও হয়ে যাবে তাছাড়া। আচ্ছা, দিয়ে আমি আপডেট দিলাম। আপডেট দিলে এখন এখানে দেখেন যে এটা কিন্তু আপডেট হয়ে থাকলো, এটা কিন্তু এই দেখেন এখন কিন্তু একটা দেখাচ্ছে 100 টাকা। এখন আমি রিপোর্টটাতে দেখি ক্রেডিট স্টেটমেন্ট, আগে কিন্তু 7000 টাকা ছিল ব্যালেন্স, এখন কিন্তু 7100 টাকা হয়ে গেল, মাইনাস ফিগার, যেহেতু এটা ক্রেডিট ব্যালেন্স। তাহলে দেখেন আপনি প্রোডাক্টের এন্ট্রি দেখাইলেন 100 টাকার একটা প্রোডাক্ট, তার মানে আপনার সেটার ভ্যালু হচ্ছে 100 টাকা, আর ক্যাশের ব্যালেন্স দেখাইছেন 7000 টাকা, 2000 আর 5000, 7000 টাকা। তাহলে কিন্তু আপনার এখানে যতটুকু এন্ট্রি দিচ্ছেন তার ভিত্তিতে আপনাকে আপনার ক্যাপিটাল দেখাচ্ছে যে 7100 টাকা আপনার ক্যাপিটাল। এইভাবে আপনি সবগুলো যখন এন্ট্রি করবেন তখন আপনি এখানে টোটাল ক্যাপিটালটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার টোটাল ক্যাপিটাল কত। তারপরে যে লেনদেনগুলো করবেন সেটা তো এখানে চলে আসবে, কারণ এই অ্যাকাউন্টের সাথে যে লেনদেনগুলো করবেন, ধরেন যে দিন শেষে আপনার যে ক্যাশ, এই ক্যাশটা তো আপনি যদি আপনি ম্যানেজার হন তাহলে মালিককে দিবেন, তাহলে মালিককে ট্রান্সফার করে দেন ওই ক্যাশটা। আপনার ক্যাশ থেকে ওই ক্রেডিট অ্যাডজাস্ট করে দেন, ট্রান্সফার করে দিলেও হবে, ক্রেডিট অ্যাডজাস্ট করে দিলেও হবে, তাহলে ওই টাকাটা মালিকের কাছে চলে গেল, তাহলে কিন্তু মালিকের ক্যাপিটাল কিন্তু কমে গেল। কারণ আপনার যদি 5 লাখ টাকা ক্যাপিটাল হয়, সাপোজ ব্যবসার ক্যাপিটাল 5 লাখ টাকা, তার ভিতর 50,000 টাকা কালেকশন আসলো, সে 50,000 টাকা আমি মালিককে দিলাম, কারণ দিন শেষে তো মালিককে দিতে হবে টাকা মালিককে দিয়ে যেতে হবে কিংবা ব্যাংকে দিয়ে যেতে হবে।
আপনি যদি মালিককে দিয়ে দেন তাহলে আপনি ক্রেডিট অ্যাডজাস্ট করেন এইচ অ্যাকাউন্টের সাথে, অথবা আপনি ফান্ড ট্রান্সফার করে দেন এইচ অ্যাকাউন্টে। তাহলে কিন্তু ওই যে ফিগারটা ধরলাম যে 50,000 টাকা কারেকশন, এই 50,000 টাকায় কিন্তু তার ক্যাপিটাল কমে গেল, কারণ মালিক ইতিমধ্যে ওই 50,000 টাকা নিয়ে নিল। কারণ সে ওই টাকাটা নিল মানে কি, ব্যবসা থেকে ওই টাকাটা বাইরে হয়ে গেল। আবার যখন টাকা থেকে নেবেন তখন আবার ফান্ড ট্রান্সফার করে আপনি ক্যাশে যেখানে নেবেন, যে যদি ক্যাশে নেন তাহলে ক্যাশে নেন, ফান্ড ট্রান্সফারের মাধ্যমেও হবে অথবা ক্রেডিট এন্ট্রির মাধ্যমেও হবে, কিংবা ব্যাংকে দিলেন, ব্যাংকে দিলে কিন্তু ব্যাংকে চলে গেল। ব্যাংক কিন্তু ব্যবসারই একটা পার্ট, ব্যবসারই একটা ফান্ড রাখার একটা জায়গা। হ্যাঁ, ব্যবসার এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করবেন, এটা কিন্তু ব্যবসার টাকা রাখার জন্য। হ্যাঁ, ব্যবসার টাকা যারা রাখবেন সেটার হিসাব করবে। তাহলে আপনি যখন ব্যাংকে রাখতেছেন তখন কিন্তু ফান্ডটা ব্যাংকে ট্রান্সফার হয়ে গেল, পার হয়ে গেল, কিন্তু সেটা কিন্তু ব্যবসার অংশ, সেটা কিন্তু মালিকের অংশ না। তাহলে তখন কিন্তু ক্যাপিটাল চেঞ্জ হবে না। হ্যাঁ, আপনার যে ব্যবসা ক্যাপিটাল, এটা চেঞ্জ হবে না। তো এটা নিশ্চয় হয়তো বুঝতে পারছেন আমি যতটুকু বললাম। হ্যাঁ, তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কোনো, কিংবা বোঝা যদি একটু কম থাকে, যে হয়তো বুঝতে পারতেছেন না সঠিকভাবে, তাহলে এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা অবশ্যই ফোন করবেন, আমরা আরও ভালো করে ব্যাখ্যা দিয়ে বোঝাই দেবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও আমরা সেটা সঠিক জবাব দেবো ইনশাল্লাহ। তো এখানে তাহলে আমরা ইনিশিয়াল ব্যালেন্সটা এন্ট্রি করার জন্য অফিসে যাব, অফিস থেকে ইনিশিয়াল ডাটাতে গেলে এখানে একটা করে সিলেক্ট করব, সেটাই এন্ট্রি দিব। যেটা সিলেক্ট করবো সেটা চলে আসবে। এসআর কমিশন যদি সিলেক্ট করি তাহলে এসআরগুলোর নাম আসবে। তাহলে সেখানে কমিশনের অ্যামাউন্টগুলো দিবেন। তারপরে এখানে দেখেন ফিক্সড অ্যাসেট আছে। ফিক্সড অ্যাসেট যদি থাকে, আপনি যে একটা ফিক্সড অ্যাসেট এন্ট্রি ক্রিয়েট করছেন সেগুলোর নাম চলে আসবে। আর এখানে আর একটা ভালো বিষয়, সেটা হচ্ছে আপনি তো ব্যবসার ইনিশিয়াল ডাটা এখানে এন্ট্রি করবেন, কিন্তু আপনি কিন্তু সবগুলো হেড তৈরি করতে হবে, তা না হলে কিন্তু এখানে আসবে না। আমি এই যে ফিক্সড অ্যাসেটের দুটো হেড তৈরি করে রাখছি, এই কারণে এই দুটো হেড আসছে। আপনি যদি ফিক্সড অ্যাসেটের হেড তৈরি না করেন তাহলে কিন্তু আসবে না। এখানে দেখেন এই যে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সের হেডগুলো কিন্তু আমি তৈরি করছি, যার কারণে এখানে আসছে। আপনি যে এই হেডগুলো দরকার সেই হেডগুলো তৈরি করবেন, তৈরি করে তারপরে আসবেন ইনিশিয়াল ডাটা এন্ট্রিতে। সবগুলো হেডই তৈরি করতে হবে। এসআরকে অ্যাসাইন করতে হবে, ডিএসআর হেড তৈরি করতে হবে, অ্যাডভান্সের হেড তৈরি করতে হবে। ক্রেডিট যদি কারো কাছ থেকে, আপনার ব্যবসা যদি কারো কাছ থেকে ধার কর্জ নিয়ে থাকেন, সেই হেড তৈরি করতে হবে, ক্রেডিট হেড তৈরি করতে হবে। এগুলো প্রত্যেকটা আলাদাভাবে করার জন্য আলাদাভাবে আমি ভিডিও করে দিচ্ছি, কোনটা কীভাবে করতে হবে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। হ্যাঁ, এখানে আমি সংক্ষেপেই বলে দিই, আপনার প্রত্যেকটা পেজে গেলে সেই পেজের নিচে আপনি ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, এই পেজে কি কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, সেটা এই ভিডিওতে দেওয়া আছে। আপনি প্রত্যেকটা পেজে গেলেই আপনি এই যে ভিডিও পাবেন, ভিডিও টিউটোরিয়াল। আমি একদম এক্সাম্পল দিয়ে এখানে একদম করে তারপরে দেখাইছি যে কোনটা কিভাবে করতে হবে, কেন করতে হবে, কি করতে হবে। হ্যাঁ, তো আপনাদের অবশ্যই এটা হেল্পফুল হবে। তাহলে আমরা ইনিশিয়াল ডাটাতে গিয়ে দেখেন, আরও এখানে দেখেন কোম্পানির কাছ থেকে আপনার যে পাওনা আছে সেটা দিবেন। তারপর হচ্ছে যে ক্রেডিট ফিগার, ক্রেডিট অ্যামাউন্ট। এখানে দেখেন এইচও অ্যাকাউন্টটা নাই, কারণ এইচও অ্যাকাউন্টের আসলে ইনিশিয়াল ফিগার হয় না। এইচও অ্যাকাউন্টের কিন্তু কোনো ইনিশিয়াল ফিগার হয় না। তো এখানে যে আমি একটা ক্রেডিট হেড তৈরি করে রাখছি, এমডি আমির আলী। আপনি যদি কারো কাছে ধার নিয়ে থাকেন, কিংবা অনেকে পার্টনারশিপে ব্যবসা করে, সেক্ষেত্রে একজনের নামে ব্যবসা এখানে চালু রাখে, বাদবাকিগুলোকে ক্রেডিট ফিগার হিসেবে দেখান। তাহলে কিন্তু তাদের ফান্ডটাও সঠিকভাবে মেনটেন হবে। সাপোজ আপনাদের ব্যবসায় 2 জন পার্টনার, এখন একজনকে বেস ধরেন, যে ধরলাম যে সালাম আর রফিক। তো সালামকে বেস ধরেন, যে সালামের এই ব্যবসা, আর রফিকের কাছ থেকে সে টাকা কর্জ নিছে, যেহেতু পার্টনারশিপ, কর্জ হিসাবে দেখান তাহলে রফিকের কাছ থেকে যে টাকা, রফিকের যে পার্সেন্টেজ আছে, ধরেন যে ব্যবসাটা 20 লাখ টাকার, দুজনে 10 লাখ টাকা দিছে, তাহলে সালামের ধরেন যে ব্যবসা ধরলাম, এটা যে দুজনেরই তো ব্যবসা, কিন্তু আমি এখানে সফটওয়্যারে যেহেতু এইচ অ্যাকাউন্ট মেনটেন হচ্ছে এবং তার অ্যাকাউন্টটাও মেনটেন করি, তাহলে সালামের নামে ব্যবসা ধরলাম, আর রফিকের কাছ থেকে 10 লাখ টাকা কর্জ দেখাইলাম। তাহলে রফিক সাহেবকে যখনই আমি কোনো টাকা দেব,
তখন কিন্তু আমি ক্রেডিট অ্যাডজাস্টের মাধ্যমে দিলে তার লেজারটা কিন্তু মেনটেন হচ্ছে সঠিকভাবে। আবার তার কাছ থেকে যখন টাকা নেব, যদি আরও টাকা যদি ইনভেস্ট করে সে, তাহলে ক্রেডিট এন্ট্রি হিসাবে দেখাবো, তাহলে তার কত টাকা সেটা কিন্তু থেকে যাচ্ছে, তার ফিগারটা তার কাছে কিন্তু থেকে যাচ্ছে, এখানে রেকর্ডে থেকে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। তো এভাবে আপনারা এই ইনিশিয়াল টাকাটা এন্ট্রি করবেন। আর এখানে দেখেন আনডেলিভারি সাসপেন্স আছে, যদি আনডেলিভারি কোনো সাসপেন্স এন্ট্রি দেওয়ার থাকে, ইনিশিয়াল আপনি সফটওয়্যারে এন্ট্রি শুরু করার আগেই আপনি আনডেলিভারি সাসপেন্স হয়ে গেছে। আনডেলিভারি সাসপেন্স কীভাবে এন্ট্রি করতে হবে সেটা তো আলাদা ভিডিও আছে, কিন্তু আনডেলিভারি সাসপেন্স হয়ে গেছে সেটা আপনি এখানে এন্ট্রি দিয়ে রাখবেন, কারণ ইনিশিয়াল ডাটা যেহেতু এটা কিন্তু সফটওয়্যারে এন্ট্রি করার আগেই শুরু হয়েছে। আচ্ছা, এখানে দেখেন ড্যামেজ সাসপেন্স, যে আপনি এখানে এন্ট্রি শুরু করার আগেই হয়তো বা ড্যামেজ পাঠাই দিচ্ছেন, এক চালান ড্যামেজ পাঠাই দিচ্ছেন, সেটা এখন অ্যাডজাস্টমেন্ট আসেনি। তো অ্যাডজাস্টমেন্ট আসলে তো সেটা সফটওয়্যারে এন্ট্রি করা লাগবে, আবার সেটা তো আপনার ক্যাপিটালের সাথে যোগ হয়ে থাকা লাগবে, যে আপনি অমুকের কাছে কোম্পানির কাছে এত টাকা ড্যামেজ পাঠাইছি, সেটা তো রেকর্ড থাকা লাগবে। রেকর্ড না থাকলে আপনি সেটা অ্যাডজাস্টও করতে পারবেন না। আর এখানে ইনিশিয়াল ডাটাতে এন্ট্রি না করলে আপনার ক্যাপিটালও কিন্তু ঠিক হবে না। তো এখানে তাহলে এই যে এখানে ফিক্সড অ্যাসেট আছে, তো ফিক্সড অ্যাসেট, আপনি আনডেলিভারি সাসপেন্স, ড্যামেজ সাসপেন্স, এসআর কমিশন, এসআর ডিউ, এখানে কিন্তু এই ডিউয়ের ভিতরে কিন্তু সবই আছে, এসআর ডিউ আছে, কাস্টমার ডিউ আছে। তো আপনারা এগুলো সবগুলো এন্ট্রি করবেন, তাহলে এন্ট্রি কমপ্লিট হয়ে গেলে তাহলে আপনার ক্যাপিটালটা বুঝতে পারবেন যে আপনার ব্যবসার বর্তমান ক্যাপিটাল কত। তো যে কোনো প্রশ্ন থাকলে, আবারও বলতেছি, যে কোনো প্রশ্ন থাকলে কিংবা যে কোনো আপনাদের বুঝতে সমস্যা হলে আপনারা এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, আমরা অবশ্যই আপনাদেরকে যথাযথ ব্যাখ্যা দেব। ধন্যবাদ।